দুইটা জিনিস, একটা হচ্ছে এইটার তোমার হচ্ছে যে দুইটা ক্লোজ আছে এবং দুটো শ্যাফট আছে, এটাকে একটা একটাকে ক্লোজ করে না। আর এখানে দেখো একটা কোনো মার্জ হয়ে যাচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে তোমার এইটার যেই এন্ড থাকবে, এন্ড ব্লান্ট, আর এটা শার্প, কিছুটা শার্প। এটা যদি ইউজ করতে করতে তোমার এখানে একটা ব্লান্ট হয়ে গেছে, বাট ব্লান্ট থাকে না, এটা শার্প হবে। কারণ কি আমরা লাক্স দিয়ে 5 বা কাট বাট এটা কখনোই কাট করবে না, এটা হচ্ছে হোল্ড করবে। এবং এখানকার যে ফেনেস্ট্রেশনটা আছে, ফেনেস্ট্রেশনটা লার্জ ফেনেস্ট্রেশন, স্মল ফেনেস্ট্রেশন। ফেনেস্ট্রেশনটা লার্জ, এটা স্মল। এই কয়েকটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এটার নাম কি বলবেন স্যার? এটা টনসিল হোল্ডিং। আর দিস ইজ হচ্ছে লাক্স ফোর্সাল, হ্যাঁ, লাক্স এলইউসিএস। আচ্ছা, এরপরে তোমার ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট টুডিগাম লাগবে, হ্যাঁ, টুডিগাম, স্পিকুলাম, তারপর হচ্ছে তোমার টিউনিং ফর্ক। এরপরে আর একটু ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার জিনিসটা তুমি এটা দিই না আমরা তোমার এক্সামে। আর হচ্ছে এটা তোমার বয়েল লিভিস মাউথ দিয়ে টাং এটা উল্টা লাগানো হয়েছে, হ্যাঁ, এটা হবে এই দিকে, এই দিকে, এটা দেখো তোমার। এরপর আর তোমার এটাও সেলফ কেজিং, ঠিক আছে, মানে তোমার একটা জায়গায় গিয়ে ফিক্স করে তখন অটোমেটিক উপরে যাবে না, এটা উইক হওয়ার কারণে চলে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে এটা। বাট এগুলো ভালো, এটা যাবে না, এটা তোমার উপরে যাবে না, ঠিক আছে, ফিক্সড হয়ে থাকবে, এটা চলে যাচ্ছে। তখন হচ্ছে এটা তোমার কার নষ্ট হয়ে গেছে, এইটা কাজ করা না, কিছুটা আছে, হ্যাঁ। অর্থাৎ এটা তোমার হচ্ছে আমরা ওই মাউথটাকে ওপেন করতে ব্যবহার করি, মাউথ ওপেন থাকবে, ঠিক আছে, মাউথ ওপেন থাকবে। এতে করে আমার টাং থাকে এটার গার্ডে, আর এখানে থাকবে হচ্ছে তোমার আপার ইনসিসি। এটা আমরা শুধুমাত্র টনসিলেক্টমির জন্য না, টনসিলেক্টমি, এডিনোইডেক্টমি, এনি হার্ট প্যালেট সার্জারি, এনি সফট প্যালেট সার্জারি, ইভেন ইন্ডোরোকেটিভ সার্জারি, অথবা অরোফেরিংসের কোনো সার্জারিতে আমরা এটা ব্যবহার করি, নট অনলি ফর টনসিলেক্টমি, ঠিক আছে। এটা হচ্ছে বয়েল ডেভিস মাউথ গ্যাগ উইথ টাং ব্লেড, এটা আলাদা আলাদা। বয়েল ডেভিস মাউথে উইথ টাং, দুজন সায়েন্টিস্ট, বয়েল অ্যান্ড ডেভিস, একজন অ্যানাস্থেসিস্ট, একজন সার্জন, একজন ব্রিটিশ, একজন ফ্রেঞ্চ, ঠিক আছে, বয়েল অ্যান্ড ডেভিস। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। শিওর সবাই বসলে ভালো হয়। সবাই বসো না, সবাই বসো, দাঁড়ায় কেন, সবাই বসো। আমি কিছুটা ক্লিনিক্যাল কথা বলবো, আধা ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে বাইরে থাকবে না, একটু গ্যারান্টি দিচ্ছি। টনসিলার ডিসেক্টর উইথ পিলার রিট্রাক্টর, টনসিলার ডিসেক্টর উইথ পিলার রিট্রাক্টর। কীভাবে? দিস ওয়ান ইজ পিলার রিট্রাক্টর, দিস এন্ড ইজ টনসিলার ডিসেক্টর। এখন এটা এরকম থাকে না, এটা আইদার প্লেন থাকবে অর সেরেটেড থাকবে। মানে একটা হচ্ছে প্লেন টনসিলার ডিসেক্টর উইথ পিলার রিট্রাক্টর, আর যদি এখানে কোনো সেরেশন থাকে তাহলে সেটা হচ্ছে না না, সেটার নামও তোমার হচ্ছে তোমার মানে টনসিলার ডিসেক্টর উইথ পিলার রিট্রাক্টর, বাট সেরেটেড টনসিলার ডিসেক্টর উইথ পিলার রিট্রাক্টর। আর এটা হচ্ছে প্লেন টনসিলার ডিসেক্টর উইথ পিলার রিট্রাক্টর। টনসিলার ডিসেক্টর উইথ পিলার রিট্রাক্টর এটুকু না বললে কমপ্লিট হবে না, সেরেটেড বা প্লেন না বললেও মার্ক পেয়ে যাবে। তাহলে এটা বোঝার উপায় কি? এক পাশ ফ্ল্যাট থাকবে আর এক পাশে এরকম একটা অ্যাঙ্গুলেশন থাকবে। এটাতে আমরা পিলার রিট্রাক্ট করে দেখি যে কোথাও কোনো ব্লিডিং আছে কিনা, তাহলে সেটাকে আমরা হেমোস্ট্যাসিস করতে পারবো, সিকিউর করতে পারবো। আর এইটা তো মূলত হচ্ছে তোমার টনসিলকে হোল্ড করার পরে ক্যাপসুল থেকে টনসিলার ব্লিডের যে ফাইব্রাস টিস্যুগুলো থাকে এটাকে সেপারেট করার জন্য আমরা ব্যবহার করি। তাহলে টনসিলার ডিসেক্টর উইথ পিলার রিট্রাক্টর। সবগুলো ইনস্ট্রুমেন্ট একবার জাস্ট বলছি। টুডিকাম নেজাল স্পিকুলাম, এটা থেরাপিউটিক ইউজ আছে, তোমার ডায়াগনস্টিক ইউজ আছে। থেরাপিউটিক ইউজ লাইক তোমার হচ্ছে রিমুভাল অফ ফরেন বডি, তারপর হচ্ছে ইভেন বিভিন্ন সার্জারি লাইক তোমার হচ্ছে সেপ্টোপ্লাস্টি, তারপর হচ্ছে সাইনাস সার্জারি, পলিপেক্টমি, সব সময় ব্যবহার করি। ডায়াগনস্টিক আমরা তোমার অ্যান্টিরিয়র এন্ডোস্কোপি করার জন্য ব্যবহার করি, সহজ করা। অ্যান্টিরিয়র এন্ডোস্কোপি করে আমরা নজর যত ডিজিজের সব ডিজিজ ডায়াগনোসিস করা যায়। এটা হচ্ছে তোমার টিউনিং ফর্ক। এটা টিউনিং ফর্ক ইউজ আমরা জানি। টিউনিং ফর্ক আরেকটা হচ্ছে তোমার টেকটাল লোকালাইজেশন এবং টেকটাল ডিসক্রিমিনেশন করার জন্য আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা 256 ব্যবহার করি, আর 512 হচ্ছে তোমার অডিওমেট্রিতে ব্যবহার করি। এইটা বলছিলাম আমি ক্লাসে যে ওয়াই উই ইউজ 512 ফর অডিওমেট্রিক টেক্সট। একটা হচ্ছে তোমার উইদিন ফ্রিকোয়েন্সিজ উইদিন স্পিচ রেঞ্জ, স্পিচ ফ্রিকোয়েন্সি। আমাদের স্পিচ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত তুমি বলো, ওকে বলতে বলো লেখাচ্ছে। আমাদের রেঞ্জেস অফ স্পিচ ফ্রিকোয়েন্সি, যে আমরা কথা বলি সবাই, তোমরা চিকন সুরে কথা বলো, পুরুষরা মোটা সুরে কথা বলে, বাচ্চারা আরও চিকন সুরে, সিঙ্গাররা আরও চিকন মোটা করতে পারে। এই রেঞ্জটা কত বলা হয়েছে? 500 to 3000। আমরা নর্মালি যে স্পিচ রেঞ্জের ফ্রিকোয়েন্সির মধ্যে কথা বলি হিউম্যান বিং, সেটা হচ্ছে 500 to 3000, ঠিক আছে। তাহলে এই স্পিচ 512টা হচ্ছে উইদিন স্পিচ ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে ইটস প্রডিউস মোর অডিবল সেন্সেশন দেন ভাইব্রেটরি সেন্স। টোন ডিকে ইজ অপটিমাল, এই শব্দটা আমি বলছিলাম সম্ভবত। টোন ডিকে ইজ অপটিমাল, যেটা আমরা ভাইব্রেট করার পরে একটা নির্দিষ্ট সময় পরেই তোমার এটা সাউন্ড চলে যায়, অর্থাৎ এটা খুব বেশি সময়ও লাগে না, আবার খুব দ্রুত শেষ হয়ে যাবে।
জাস্ট 256 অনেকক্ষণ যাবত বাঁচতে থাকবে। আর যেটা আবার তোমার 1000 তোমার হচ্ছে 24 সেটা খুব দ্রুতই তোমার হচ্ছে শব্দ শেষ হয়ে যাবে, তো তুমি টেস্ট করতে গিয়ে সময় পাবা না। বাট এটার টোন ডিকে ইজ অপটিমাল, অর্থাৎ যে টোনটা যে ডিকে হচ্ছে ইজ অপটিমাল টাইম। তাহলে 3-4টা কথা বলে আনাফ। এটা হচ্ছে তোমার মলিশন, সেলফ রিটেইনিং, মাস্টার্ড রিট্রাক্টার অথবা রিট্রাক্টার বলবো বলে, কারণ এটা মানে হেমোস্ট্যাটিক রিট্রাক্টার। এইটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, নট অনলি মাস্টার্ড সার্জারি, অর্থাৎ অল ইয়ার সার্জারিতে আমরা ব্যবহার করি, লাইক টিম্প্যানোপ্লাস্টি, কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি, মডিফাইড, রেডিক্যাল, অল ইয়ার সার্জারি, ইভেন কক্লিয়ার ইমপ্ল্যান্ট। এটা ছাড়াও আমরা তোমার নেকের যে কোনো একটা জায়গায় অপারেশন করার সময় রিট্রাক্ট করার জন্য এটা ব্যবহার করি, লাইক ল্যারিঙ্গো ফিশার, ইভেন ট্রাকিওস্টোমি, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটার ব্যবহার অনেকগুলো সার্জারিতে হয়। এটা হেমোস্ট্যাসিস কীভাবে করে? বাই এক্সার্টিং ল্যাটারাল প্রেশার অন দ্য টিস্যু, বাই এক্সার্টিং ল্যাটারাল প্রেশার, মানে একটা প্রেশার দেয় যে তোমার এটা ল্যাটারাল প্রেশার নিজে নিজে বন্ধ হবে না, হ্যাঁ, মানে রিট্রাক্ট করতে পারবে, বিশেষ করে সেলফ রিটেইনিং। এটা যখন আমি ওপেন করছি তখন টিস্যুর উপরে সে প্রেশার দিচ্ছে, প্রেশার দিয়ে সে হেমোস্ট্যাসিস করছে, তাই না? প্রেশার ইফেক্ট। অর্থাৎ দ্য মেথড অফ হেমোস্ট্যাসিস, তুমি বলো অর্থাৎ দ্য মেথড অফ হেমোস্ট্যাসিস। এটা ফিজিওলজির পড়া, আমরা পড়ে আসছি না ফিজিওলজিতে, যায় তোমার হাত পা কেটে গেল, তুমি কী দিয়ে করবো? ফার্স্টে ধাপ করে প্রেশার দিলাম, একটা প্রেশার। তুমি একটা তো বলতে পারো যে প্রেশার ইজ ওয়ান অফ দ্য মেথড অফ হেমোস্ট্যাসিস। প্রেশার, লাইগেশন, আমরা আটকাচ্ছি না ওটিতে, লাইগেশন ছুটা দিচ্ছি না, লাইগেশন, তারপরে বাইপোলার কটোরাইজেশন, টবলেশন, লেজার, হারমোনিক স্কাল্পিং, দুনিয়ার হাজারো স্টাইল আছে, বিভিন্নভাবে করতে পারো। তাহলে মেথডস অফ হেমোস্ট্যাসিস করতে হবে। একটা হচ্ছে প্রেশার অ্যান্ড প্যাকিং, ফার্স্ট প্রেশার অ্যান্ড প্যাকিং। এটা তো মানে মুখস্থ করা যাবে না, এটা তো মানে বুঝে মনে রাখতে হবে। এটা ফিজিওলজি অবশ্যই পড়ানোর কথা, সেখানে যখন তোমাকে হেমোস্ট্যাসিস পড়াইছে ডেফিনেটলি পড়াইছে তারা। সেটা তোমার হচ্ছে মেকানিজম সময়, একেবারে তোমার কীভাবে প্লাটলেটকে ডাকবা, তারপরে প্রোটিন ফ্যাক্টর ডাকবা, এটাকে ডাকবা। বাট আমি বলছি তোমাকে মেথডস, যে তুমি আমরা সার্জনরা কীভাবে করি, ওটা তো তোমার হচ্ছে কাল্পনিক। তুমি দেখো যে কোন কোন ফ্যাক্টর এসে বন্ধ করছে, দেখা যায় না, বাট এগুলো তুমি দেখতে পাবা। হাত কেটে গেছে, ঠাপ করে চাপ দিয়ে ধরো, প্রেশার অ্যান্ড প্যাকিং। তারপর হচ্ছে তোমার কি লাইগেশন, স্টিচ, তারপর হচ্ছে তোমার বাইপোলার কটোরাইজেশন, তারপরে কবলেশন, লেজার, হারমোনিক স্কালপেল, বিভিন্ন রকম আছে। ইভেন তোমার হচ্ছে আমি কি কোল্ড অ্যাপ্লাই করি তাতেও হবে, ঠিক আছে? এটা গেল একটা, এটা তো বলে ফেলছি, বয়েল র্যাবিস, মাউথ গ্যাগ উইথ টাইম ব্লেড। আচ্ছা, টনসিল হোল্ডিং প্রসেস, দিস ইজ টনসিল হোল্ডিং প্রসেস। এটা একটাই অ্যাপ্লিকেশন বলো, যেটা হচ্ছে হোল্ড দ্য টনসিল ডিউরিং টনসিলেক্টমি। এটা টনসিল হোল্ডিং প্রসেস, লাক্স, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় ব্যবহার করি আমরা এটা আমরা টনসিলেক্টমি করার সময় ব্যবহার করি, টু হোল্ড দ্য টনসিল। তারপর হচ্ছে সেপ্টোপ্লাস্টিতে ব্যবহার করি, রাইনোপ্লাস্টিতে ব্যবহার করি, ইভেন টেকিং বায়োপসি ফ্রম ওরাল ক্যাভিটি অর এনি আলসারেটিভ লেশন, সেটা তো আমরা ব্যবহার করি। আর লাক্সের ব্যবহার আমাদের ইএনটি সার্জনের ক্ষেত্রে অনেক বেশি। ওকে, দিস ইজ ক্লিয়ার নেজাল স্পিকুলাম, লং ব্লেড ক্লিয়ার নেজাল স্পিকুলাম। এটা তিনটা থাকে, মিডিয়াম, স্মল একটা থাকে। এটা তোমার হচ্ছে মেনলি ইউজ হচ্ছে তোমার টু অ্যান্ট্রোরাইনোস্কোপি অর ডিউরিং ডিফারেন্ট নেজাল সার্জারি, লাইক তোমার হচ্ছে সেপ্টোপ্লাস্টি। পুরোটাই আমাদের নেজাল ক্যাভিটির ভিতরে জায়গাটা অনেক বেশি, কারণ হচ্ছে আমাদের সমস্ত, যদি নোজ ইজ অ্যান ইনভার্টেড অর্গান, নোজ ইজ অ্যান ইনভার্টেড অর্গান। কেন ইনভার্টেড? কারণ নোজের রুট উপরে দিকে, রুট কোথায়? দিস ইজ রুট অফ দ্য নোজ, দিস ইজ রুট অফ দ্য নোজ। নর্মাল রুট কোথায় থাকে? নিচে থাকে, নোজের রুট উপরে, এই জন্য বলা হয় যে নোজ ইজ অ্যান ইনভার্টেড অর্গান। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নোজের যে এয়ার ফ্লো ডিরেকশন, দিস ইজ নট স্ট্রেট, দিস ইজ প্যারাবোলিক ডিরেকশন। এই কারণে ফ্লোর নোজের ফ্লোর তো এই বরাবর থাকে, এই বরাবর, আমাদের হাত ফ্লেটের উপর দিয়ে এয়ারটা যাচ্ছে, তো এইখানে অনেক জায়গায় থাকে, এটা পুরোটাই চলে যায়, ঠিক আছে, অসুবিধা নেই। এটা ক্লিয়ার লং ব্লেড নেজাল স্পিকুলাম, মেনলি ইউজ হচ্ছে সার্জারি থেরাপিউটিক। ডায়াগনস্টিকের মধ্যে একটা আছে অ্যান্ট্রান্স করে, ইভেন ফরেন বডি রিমুভালের জন্য আমরা ব্যবহার করি ক্লিয়ার। এগুলো পরীক্ষা দেওয়া হবে না, দিস ইজ স্ট্রেট টনসিলার ফোর্সের, এটা খুব একটা দেওয়া হয় না। এইটা তোমার হচ্ছে মাইরিঙ্গোটোম, পলিকজার মাইরিঙ্গোটোম সম্ভবত, সাইন্টিস্টের নাম মনে থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই, বাট মাইরিঙ্গোটোম, আমরা মাইরিঙ্গোটোম যেটা ব্যবহার করি। ম্যারিঙ্গোটোম করানো হয়েছিল আমাদেরকে, প্লাস্টিক ম্যারিঙ্গোটোম করানো হয়েছিল, ভেরি গুড, করানো হয়েছিল। আচ্ছা, তাহলে ঠিক আছে, ওদের এটা পড়ানো হয়েছে, দুটো বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করি, তাহলে বুঝতে পারবো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা। ভেরি গুড, পড়ানো হয়েছে, বুঝতে পারছি। আমরা সাধারণত তোমার মাইরিঙ্গোটোমি করি দুটো ইন্ডিকেশন বলে দিচ্ছি আমি, মেইনলি দুটো ইন্ডিকেশন। একটা হচ্ছে তোমার ফর ড্রেনেজ, আর একটা হচ্ছে ফর ভেন্টিলেশন। মানে ইন্ডিকেশন অফ মাইরিঙ্গোটোমি, ড্রেনেজ অ্যান্ড ভেন্টিলেশন, সামটাইম ডায়াগনস্টিক। অর্থাৎ কোনো একটা পেশেন্টের কন্ডাক্টিভ হিয়ারিং লস, কিন্তু কোনোভাবে ডায়াগনোসিস কনফার্ম করা যাচ্ছে না, তখন আমরা মাইরিঙ্গোটোমি করে ডায়াগনোসিস জন্য করতে পারি, ঠিক আছে? এটা একটা, বাট সেটা ভেরি রেয়ার। তোমাদেরকে দুটো বললে দুটোই বলবো, একটা হচ্ছে তোমার ভেন্টিলেশন অ্যান্ড ড্রেনেজ। এখন আমরা
ভেন্টিলেশন অ্যান্ড ড্রেনেজ কোথায় কোথায় করি? একটা হচ্ছে তোমার ধরো অটাইটিস মিডিয়া উইথ ডিফিউজ ডিফিউজ, সেখানে আমার পারপাস দুটোই থাকে, বোথ ভেন্টিলেশন অ্যান্ড ড্রেনেজ। অর্থাৎ আমার যদি তোমার কোনো থিক ডিসচার্জ থাকে, সেটাকে আমরা থিক স্টিকি ডিসচার্জ যেটা থাকে ওএমইতে, সেটাকে আমরা ইভাকুয়েট করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটা ভেন্টিলেশন টিউব দিয়ে আসবো। বাট এই এসওএমে আমরা তোমার টার্গেটই হচ্ছে মেইনলি ড্রেনেজ, নট ভেন্টিলেশন, কারণ দুটো মেকানিজম ভিন্ন। তো এসএমএ আমরা কী করবো? জাস্ট ড্রেনেজ পারপাস ইনসিশন দিই। এখন আমাকে বলো যে তোমার আমরা ম্যানিকুলেটিভ করার জন্য দুটো ইনসিশন দিই, একটা হচ্ছে রেডিয়াল একটা সার্কামফারেন্সিয়াল। পরে অবশ্যই এটা বড় কথা যে রেডিয়াল ইনসিশন আর সার্কামফারেন্সিয়াল ইনসিশন কোনটা কোথায় দিব বলতে পারো? রেডিয়াল অ্যান্ড ওকে 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 ডিফারেন্স আছে। রেডিয়াল অ্যান্ড হ্যাঁ ট্রিটমেন্ট করেন আর সেটা তুমি একটা ইন্টারভিউ করে দিতে অসুবিধা নেই, দিতে পারবে, কোনো অসুবিধা নেই, একটুগুলো দিকে দেওয়া যাবে। তাহলে কোনটাতে আমরা মানে রেডিয়াল ফর কোন ডিজিজ আর সার্কামফারেন্সিয়াল ফর কোন ডিজিজ? রেডিয়াল ফর ওএমই, ভেরি গুড। অ্যান্ড সার্কামফারেন্সিয়াল ফর এসও, এই দুটো এমনিতে তাহলে এটা এসও। এখন দুই ইলেকট্রোম্যাটিক যদি কোনো ভোল্টেজ ব্যারোট্রোমাটিক, হ্যাঁ সেটা তোমার রেডিয়াল আমরা রেডিয়াল করবো, রেডিয়াল করবো। এখন যেটা হচ্ছে তোমার মানে মুখস্থ না করে বুঝে রাখতে বুঝে মনে রাখতে হবে, আদারওয়াইজ তুমি কাছে লাগাই ফেলো যে কোনটা কোনটা। হ্যাঁ ও বলছে, বাট একটু কনফিডেন্সের অভাব হয়তো ছিল, খুব বেশি না বাট অল্প ছিল। আজকে থেকে আর কনফিডেন্সের অভাব হবে না। একটা জিনিস মনে রাখো যে এখানে যখন টিম্পানিক মেমব্রেনটা থাকে, তার ফাইবারগুলো তো সেন্টার থেকে পেরিফেরি দিকে যায়, জাস্ট তার রেডিয়াস বরাবর যায়, দ্যাটস ওয়াই কল রেডিয়াল। ফাইবারগুলো রেডিয়াসের মতো কাজ করে, তাই না? আমরা তো রেডিয়াস বুঝি, রেডিয়াস বরাবর যায় সেজন্য বলা হয় রেডিয়াল। এখন এই ফাইবারগুলো যদি রেডিয়াল ডিরেকশনে যাচ্ছে, আমি যদি রেডিয়ালি একটা ইনসিশন দিই, তাহলে কোনো ফাইবার কাট হবে না, রাদার দেন মানে স্প্লিট রাদার দেন কাট। তাহলে ফাইবারটা জাস্ট স্প্লিট হবে, কোনো ফাইবার কিন্তু কাটবে না, কারণ আমি এটা লাইক রেডিয়াল, দিস ইজ রেডিয়াল, আমি এখানে একটা ইনসিশন দিলাম, আমার কোনো ফাইবার কাটা যাবে না, জাস্ট তোমার স্প্লিট করলাম। স্প্লিট করার পরে আমি সার্কিট টিউব দিয়ে আমি তোমার যা ডিসচার্জ বের করে ফেলাম, ড্রেনেজ হয়ে গেল। দেন আছে সেই টিউবটাকে মানে যেটা গ্রোমেট বা ভেন্টিলেশন টিউব, ওটাকে ইনসার্ট করবো, ধরে রাখবে। এখন এইভাবে কেটে দিই, তাহলে কি ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবে না। আবার এইভাবে কেটে ছেড়ে দিলাম, কন্টিনিউয়াস ড্রেনেজ কি হবে? হবে না, তো পজিশনে চলে আসবে। তাহলে স্প্লিট করলে ড্রেনেজ করতে হবে সাকশন দিয়ে, আর হচ্ছে তোমার আমরা একটা ভেন্টিলেশন টিউব দিয়ে আসলাম। তাহলে আমি রেডিয়াল দিচ্ছি কোথায়? ওইমিতে। আলাদা করে কি দিয়ে স্যার? গ্রোমেট, দিস ইজ এ গ্রোমেট। ইমাজিন গ্রোমেট আর ভেন্টিলেশন টিউব। গ্রোমেটের একটা নাম কি? ভেন্টিলেশন টিউব। দিস ইজ ভেন্টিলেশন টিউব, দিস ইজ টিম্পানিক মেমব্রেন, দিস ইজ ফাইবার। আমি স্প্লিট করে ধরো আমি মাইরিঙ্গোটোপ দিয়ে আমরা অ্যান্টিরিয়র স্প্লিট করলাম, দেন আমি গ্রোমেট দিয়ে আসলাম, ওই ফিঙ্গার পজিশনে চলে এসে, তো ফাইবারগুলো আগে পজিশনে চলে এসে ওকে ধরে রাখবে, ঠিক আছে? তাহলে আমার এটা দিয়ে ভেন্টিলেশনের কাজ হয়ে গেল। আর যদি এএসএম হয়, তখন আমি এইভাবে স্প্লিট করলে পরবর্তীতে ড্রেনেজটা আর হবে না, যেই কারণে আমরা তোমার সার্কামফারেন্সিয়াল একটু কেটে দিয়ে আসতাম, সার্কামফারেন্সিয়াল পেরিফেরাল কেটে দিয়ে আসতে হবে, কেটে দিয়ে আসলে ড্রেনেজ হবে। ড্রেনেজ হওয়ার পরে এটা নিজে নিজেই হিল হয়ে যাবে। যখন ড্রেনেজ কমে যাবে, এয়ারের ডিসচার্জ কমে যাবে, এটা নিজে নিজে হিল হয়ে যাবে, কারণ ফাইবারগুলো অলমোস্ট এক পজিশনে থাকে, হিল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন মনে থাকবে যে আমরা কোথায় কোন ইনসিশন দিই, জাস্ট বুঝে মনে রাখতে হবে। আমি টিউব দেবো, টিউব ধরে রাখতে হলে আমাকে রেডিয়াল দিতে হবে, কাটা যাবে না, এটুকু মনে রাখলে না। ওকে ফাইন। তাহলে মাইরিঙ্গোটোমে চলে গেল। এটা হচ্ছে মাইরিঙ্গোটোম, পোলিনচার মাইরিঙ্গোটোম। এটা কি? সাপোর্ট দেওয়ার জন্য মেটালিক বাইপড, ড্রাফিন্স মেটালিক বাইপড, দিস ইজ কল ড্রাফিন্স মেটালিক বাইপড। এটা আবার তোমার একটা কাঠের বা কোনো কিছুর একটা তোমার খাঁচ কাটা থাকবে, সেটা আমরা ফিক্সড করবো। অর্থাৎ তোমার যখন এটাকে আটকাবো, এইটাকে আটকে এটা ফিক্সড করা হয়, ঠিক আছে? এইটাকে আমরা কীভাবে ফিক্স করবো? তোমাদের এটার মাউথটা ওপেন করলাম, ঠিক আছে? এইভাবে জাস্ট এইভাবে ফিক্স করা হয় আর কি। 3 দিলে 3 দিতে হবে, এরকম হবে, তখন ওপেন হয়ে থাকে, এটা হাত দিয়ে ধরা লাগে না, ঠিক আছে? আমাদের ওরাল ক্যাভিটির যে কোনো কাজ করার জন্য এইটা বাইপড দিয়ে আমরা ফিক্স করে নিই, ঠিক আছে? এটাকে একসাথে বলি বয়েল লেগিস মাউথ ক্যাক উইথ ড্রাফিন্স বাইপড, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট শেষ, ইনস্ট্রুমেন্ট বলতে আসে। আমি যেটা একটু বলতে আসছি সেটা হচ্ছে তোমার একটু বলবো তোমাদের কেসগুলো নিয়ে। তুমি যে কেসগুলোতে প্র্যাকটিক্যাল কোশ্চেন ফেস করবো, সেটা তো কোথাও লেখা নেই বা লেখা থাকলে বোঝানো নেই। ধরো তোমার 3টা কেস থাকবে ইউজুয়ালি। একটা হচ্ছে তোমার ক্রনিক টনসিলাইটিস থাকবে একটা, তারপর হচ্ছে তোমার বিএনএস থাকতে পারে একটা, আর একটা থাকতে পারে ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া টিম্পানিক পারফোরেশন। হ্যাঁ, এই 3টাই থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টাই থাকে। তখন কখনো আমরা থাইরয়েড বা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড দিয়ে বা নর্মালি দিতে চাই না, কমনলি 3টা। একটা হচ্ছে তোমার ডিএনএস, তারপর হচ্ছে তোমার সিএসএম, আর একটা হচ্ছে ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া টিম্পানিক ফ্যারাইটিস। এখন তোমাদের যখন ফার্স্ট স্যার আর জনের সময় একটা হেলদি ইয়ার বা হেলদি নোজ পরীক্ষা করতে বললো, প্রোডাক্ট পরীক্ষা করার জন্য ফাইন্ডিংস কী বলবো?
no abnormality detected upon my examination. The examination করলাম, no abnormality detected. Apparently, this ear is reasonable healthy. ঠিক আছে, আমরা এটা এখন বলতে পারি না যে জানি তো নর্মালটাই বলে দিই। আমরা সবসময় রোগ খুঁজি আর কি, চিকিৎসকদের রোগ খুঁজতে থাকি। রোগ নাও থাকতে পারে, তোমাকে তোমার নলেজ স্কিল এটা দেখার জন্য তোমাকে বললাম যে এক্সামিন দিজ আর হার নলেজ। তুমি দেখে তো ডিএনএস নাই, আইভেটার টার্মিনেট নাই, পলিপোসিস নাই, কিছুই নাই, কী বলবো? নর্মাল, কিছু নাই তো নর্মাল, ঠিক আছে। আচ্ছা ফাইন, এখন তোমার হচ্ছে তোমার ধরো একটা তোমাকে বললো যে ক্রনিক টনসিলাইটিস, পেশেন্ট তুমি জেনে গেছো যে ক্রনিক টনসিলাইটিস, তুমি সাপোজ তোমার ডায়াগনোসিস করো, তখন ডায়াগনোসিস বলবা, ডায়াগনোসিস মিনস অলওয়েজ এ ডিজিজ, ডায়াগনোসিস মিনস অলওয়েজ এ ডিজিজ, নো সিমটমস, ক্রনিক টনসিলাইটিস। কীভাবে ডায়াগনোসিস কনফার্ম করলে ক্রনিক টনসিলাইটিস? চারটা স্টেপ করে ফেলবো, ঠিক আছে। congested pillars, congested tonsil, enlarged or fibrous tonsil, inspissated pus arspegina এবং তোমার নন টেন্ডার enlarged reproductive limb। এটা পাওয়ার পরে বলবে যে আমাকে বলতে পারো যে হাউ ইউ কনফার্ম দ্য ডায়াগনোসিস। আচ্ছা, ডায়াগনোসিস ক্লিনিক্যালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস ক্লিনিক্যাল এছাড়া ডায়াগনোসিস ক্লিনিক্যাল বা ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করতে হলে কী করতে হবে? কিসের জন্য? আমার পর জিও ফিটনেস। যদি আমরা সার্জারি করি তাহলে যদি আমি সার্জারি করি তাহলে আমার জিও ফিটনেসের জন্য সার্জারি করতে ইনভেস্টিগেশন করতে হবে। কোনো স্যাররা একটা প্রশ্ন করে যে একটা ইনভেস্টিগেশন করে কী করবো? হ্যাঁ বলছি হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চন, বাট লাগবে না। যখন কোনো টিচাররা মানে ছাত্র সবাই সার্জিক্যাল প্র্যাকটিক্যাল কোয়েশ্চন করবে তোমাকে, তুমি একটা ইনভেস্টিগেশন করে কী কোনটা করবা? সিএসওএম একটা পেশেন্ট, সরি কনসিলাইটিস, সেটা হচ্ছে সিবিসি উইথ পিটিসি, যেটা আমাদের জন্য দরকার। সিবিসি উইথ পিটিসি, অর্থাৎ ব্লিডিং টাইম, প্রোটিন টাইম আর ব্লিডিং বা কোঅর্ডিনেশনের কোনো ডিজার্ডার আছে, বাকিটা অ্যানাস্থেটিকের ইম্পর্টেন্স, লাইক ইসিজি, তারপর হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, তারপর হচ্ছে এসবিএসএজি, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন, ইউরিন আরই, তারপর টেস্ট এক্সেল। এটা হচ্ছে আমাদের এগুলো ওটির জন্য, বিটিসিটি ওটির জন্য না, বিটিসিটি সার্জনের জন্য, ফর সার্জন ইন্টারেস্ট। আর বাকি সবগুলো হচ্ছে জিএ ফিটনেস, অ্যানাস্থেটিক ইন্টারেস্ট। যে আমরা একটা জিএ ফিটনেসে মিনিমাম 7টা ইনভেস্টিগেশন করা যায়। কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ বিটিসিটি করা যায়, এই সার্জনটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ বিটিসিটি, তারপর হচ্ছে তোমার র্যান্ডম ব্লাড সুগার, তারপর সেরাম ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে এসবিএসএজি, তারপর ইউরিনারি, ইসিজি, টেস্ট এক্সরে, সাথে ব্লাড গ্রুপিংটা করা রাখতে হবে। অর্থাৎ তোমার টনসিলেক্টমি এই অপারেশনটাতে আমরা আমাদের রিকোয়েস্টে দুটো পরীক্ষা করা, একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ বিটিসিটি, আর একটা হচ্ছে ব্লাড গ্রুপিং। কারণ হচ্ছে ব্লাড গ্রুপিংটা আমার খুব ইম্পর্টেন্ট। এই পেশেন্টের হেমোরেজের সম্ভাবনা থাকে, একটা পেশেন্টের টিম্পল প্লাস্টিক হেমোরেজ হয়ে ব্লাড লাগবে এরকম কোনো সম্ভাবনা থাকে না, হালকা ব্লিডিং তো বন্ধ হয়ে যাবে। বাট একটা পেশেন্টের টনসিলেক্টমি করার পর ব্লিডিং হতে পারে, ব্লাড দেওয়া লাগতে পারে, তাহলে তার ব্লাড গ্রুপিং নেওয়া গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কখনো যদি এই ধরনের কেসে কোশ্চেন করে যে কী কী ইনভেস্টিগেশন করবা, অ্যান্সার হবে স্যার ডায়াগনোসিস ইজ ক্লিনিক্যাল, ইনভেস্টিগেশন মে রিকোয়ার্ড ফর অ্যানাস্থেটিক পারপাস। যেহেতু বলে তাহলে একটা সার্জন হিসেবে তোমাদের কথা গুরুত্বপূর্ণ, তুমি কী করো? মেইনলি সিবিসি পিটিসিটি অ্যান্ড ব্লাড গ্রুপিং। বাকিগুলো তো আমি জানি যে আমি করতে হবে, সেগুলো আমি তুমি বলে দেবে স্যার আরআইডি ব্লাড সুগার, এসবিএসএজি, ক্রিয়েটিনিন, ইসিজি, টেস্ট এক্সরে, এগুলো আমরা ইউরিনারি আলাদাভাবে করা গেল। এটা ট্রিটমেন্ট কী দিবা? ওই যে উপর কথা বলছিল যে স্যার সবজি কালচার করবো। সাধারণত ক্রনিক টনসিলাইটিস আমার কনসালটেন্ট খুব একটা করি না, যদি আমার মনে হয় যে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে করা দরকার তাহলে আমরা করে নেবো, বাট এএসএম বা অন্যান্য কন্ডিশন আমরা করি। এখন কথা হচ্ছে কিন্তু আমরা যদি পেশেন্টের ট্রিটমেন্ট দিই তখন কী করবো? মেডিকেলে ভর্তি হওয়া পেশেন্টের ম্যাক্সিমাম কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। ওকে আমাদের বলতে লাভ নেই, কিন্তু ইনিশিয়েট তোমরা বলতে পারবা যে স্যার আমরা আগে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেবো, কনজারভেটিভ ম্যানেজমেন্টে পেশেন্ট ভালো থাকলে তো ভালো, আর যদি ভালো না হয় দেন সার্জারি। তখন কোশ্চেনটা হবে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ টনসিলাইটিস। এটা খুব ভালোভাবে আমি তোমরা একদিন বলছিলাম, খুব ভালোভাবে বলছিলাম, তাই না? ওগুলো তোমার 3 বা 7 টাইমস, 5 টাইমস, 3 টাইমস এটা বলো, অথবা ডিসএবলিং সোর থ্রোট ডিউ টু টনসিলাইটিস, ডিসএবলিং সোর থ্রোট ডিউ টু টনসিলাইটিস। তারপর হচ্ছে এনলার্জড টনসিল কজিং পেইনস দ্য আপওয়ার্ড আসো, এনলার্জড টনসিল কজিং অবস্ট্রাকটিভ ফিস্টুলা, লাইক তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস, তারপর হচ্ছে ভয়েস অ্যান্ড স্পিচ ডিসঅর্ডার এবং শর্ট ডিলিভারি। তারপর হচ্ছে তোমার পেরিটনসিল অ্যাবসেস বলো, তারপরে বলবো হচ্ছে তোমার unilateral suspected unilateral enlarged tonsil suspected malignancy as a part of other procedure, like তোমার হচ্ছে evaluation of stellar process, neurectomy, তারপরে ইউরোপ্যালাটোফ্যারিঙ্গোপ্লাস্টি, যেটা আমরা স্লিপ সার্জারি করি, এইগুলো করবো, ঠিক আছে? তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার হাতে কমপ্লিকেশন অফ টনসিলেক্টমি তোমরা পারো। তারপরে জিজ্ঞেস করবে যে কীভাবে তুমি, তখনই সবাইকে জিজ্ঞেস করতে পারে প্রাইমারি এভারেজ, সেকেন্ডারি এভারেজ, তার রিয়াকশনারি এভারেজ, এটা ডেফিনেশন পাওয়া কোনটা কেন হয়, প্লাস ম্যানেজমেন্ট, স্পেশালি রিয়াকশনারি এবং তোমার সেকেন্ডারি একটাই মনে রাখো ইনফেকশন, আর রিয়াকশনারি অনেকগুলো কারণ আগে আমি বলে ফেলছি, সেগুলো আমি রিপিট করতে চাচ্ছি না, এবং সেটা কীভাবে ম্যানেজ করবো সেটাও বলে ফেলছি। ক্লিয়ার? তাহলে তোমাকে রিয়াকশনারি এভারেজ, সেকেন্ডারি এভারেজ, এটা ম্যানেজমেন্ট জানতে হবে। গেল এটা। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার এই পেশেন্টকে তুমি ফলো আপ কীভাবে করবা। প্রশ্নপত্রের ফলো আপ হচ্ছে মানে আমরা বলছি আমি কীভাবে করতে হয়। হ্যাঁ, আর একটা হচ্ছে পেশেন্টকে আমি সাধারণত ইউজুয়ালি আফটার 1 ডে আমরা ডিসচার্জ করে দিই,
ডিসচার্জ করার পরে পেশেন্টকে আমরা 7 days বা 14 days পরে একটা ফলো আপ আসতে বলি, ঠিক আছে। আর এইটার সাথে সাথে আমাদেরকে এডিনয়েড করে ফেলতে হবে, যে এডিনয়েডের একটা পেশেন্ট থেকে ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে, ফাইন্ডিংস কী হতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে এডিনয়েড একটু টনসিলেক্টমি একসাথে করবো আমরা। সেক্ষেত্রে পজিশন হচ্ছে নিউট্রাল পজিশন, জাস্ট জিজ্ঞাসা করতে পারে সেলফ ইন্টারেস্ট পজ। এটা যদি জিজ্ঞেস করি যে টনসিলেক্টমি পজিশন কি, প্যাশেন্ট সুপাইন পজিশন উইথ নেক এক্সটেন্ডেড, দিস ইজ কল্ড সুপাইন রোজেস পজিশন বাই প্লেসিং এ স্যান্ডব্যাগ বিলো দ্য শোল্ডার। কথাটা হচ্ছে এরকম, সুপাইন পজিশন উইথ নেক এক্সটেন্ডেড বাই প্লেসিং এ পিলো ইন বিটুইন শোল্ডার্স, দিস ইজ কল্ড রোজেস পজিশন। আর আমরা তোমার হচ্ছে এডিনোরেক্টমি করবো হচ্ছে তোমার নিউট্রাল পজিশন, ঠিক আছে। তখন কিছু ইনস্ট্রুমেন্ট চেষ্টা করতে পারে যে তোমার কী কী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। সার্জনের পজিশন কেমন, সার্জন মাথার পিছনে বসে থাকবে, ঠিক আছে। সার্জন মাথার পিছনে বসে থাকবে। দুইটার ক্ষেত্রে তুমি সার্জন তো অ্যাডমিনেটে বসে করবে না, অ্যাডমিনেট দাঁড়ায় করে সার্জন সাধারণত অ্যাডমিনেট করবে দাঁড়ায় করবে, ঠিক আছে। অ্যাডমিনেট দাঁড়িয়ে করবে আর টনসিলেক্টমি বসে করবে। এখন অ্যাডিনোইডেক্টমি তোমার যদি ব্লাইন্ড যেটাকে অ্যাডিনোইড কিউরেট উইথ কেস দিয়ে করে, এখানে ছিল একটা অ্যাডিনোইড কিউরেট উইথ কেস, এটা দিয়ে করলে পেশেন্ট সার্জন দেওয়া হচ্ছে মাথার পিছনে মাথাকে ধরে তারপর করতে হবে নেপথ্য নেকে হাত দিয়ে। আর এখন আমরা মানে নিউ এর টেকনিকগুলোতে আমরা যদি এন্ডোস্কোপ দিয়ে করি এখন, সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করার জন্য পেশেন্টের পাশে দাঁড়ায় মানে এন্ডোস্কোপে দেখে করা যায়, সেটা আমরা করবো হচ্ছে আইদার মাইক্রোডিব্রাইডার অথবা তোমার হচ্ছে কবলেটর দিয়ে করি। সেটা হচ্ছে তোমার মানে এন্ডোস্কোপিক এডিনোইডেক্টমি পারফর্ম করা হয় দুইটা জিনিস, একটা হচ্ছে মাইক্রোডিব্রাইডার অথবা কবলেটর। সেক্ষেত্রে সার্জন কিন্তু মাথার পিছনে দাঁড়াবে না, সার্জন পাশে দাঁড়ায় মনিটরে দেখে এন্ডোস্কোপ দিয়ে করবো। কখনো জিজ্ঞেস করতে পারে হঠাৎ মেথড এডিনোইডেক্টমি, এটা হচ্ছে ট্রেডিশনাল, যে তোমার বাই সুইপিং মেথড ইউজিং এ তোমার হচ্ছে অ্যাডিনোইড কিউরেট, এটা বা কোল্ড স্টিল বলে আমরা থাকি, কোল্ড স্টিল। আর যেটা হচ্ছে তোমার হট মেথড, সেগুলো তোমার হচ্ছে মাইক্রোডিব্রাইডার কোল্ড স্টিল বলতে বুঝবো যেখানে তোমার মেটালের ইউজ আছে। মাইক্রোডিব্রাইডার যে তোমার ব্লেড উইথ দ্য মেশিন, তাই না, সেটা কোল্ড স্টিল, ইট ইজ অলসো কোল্ড স্টিল। আর কম্পিউটার ইউজ করে সেটা কোল্ড, সেটা হট মেথড, ঠিক আছে। তাহলে আমরা তোমার যদি এন্ডোস্কোপিক এডিনোইডেক্টমি করি সেক্ষেত্রে আমরা অবশ্যই মানে মাইক্রোডিব্রাইডার এবং কবলেটর লাগবে, যে কোনো একটা। আর এটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, ঠিক আছে। এখানকার কমপ্লিকেশন জিজ্ঞেস করতে পারে, হেমোরাইসিস হলে কী করবো, কীভাবে ম্যানেজ করবো, এগুলো জিজ্ঞাসা করতে পারে। কন্ট্রাডিকশন তো কম, রিলেটিভ কন্ট্রাডিকশন একটা আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আসলে তোমার একটা পেশেন্ট বলো লাইক যে তোমার হচ্ছে ডিএনএস deviated nasal septum towards left with hypertrophic inferior turbinate right. Diagnosis এভাবে বলতে হবে। What is the diagnosis? Diagnosis deviated nasal septum towards left with hypertrophic inferior turbinate right. তখন ফার্স্ট কোশ্চেন করবে যে what are the types of hypertrophy it is? So it is compensatory hypertrophy. কিসের কম্পেনসেশন? ফাংশনের কম্পেনসেশন। কম্পেনসেশন অফ ফাংশন অফ নোজ। কোন কম্পেনসেশন? যে নোজে যে হিউমিডিফিকেশন ফাংশন আছে, এয়ার কন্ডিশনিং ফাংশন আছে, সেই ফাংশনটা ওই পাশে যেহেতু এয়ার ফ্লো কম হচ্ছে লেফট সাইডে, যে কারণে রাইট সাইডে এয়ার ফ্লো বেশি, তখন এই বেশি এয়ারকে তোমার হিউমিডিফিকেশন করার জন্য আমার টার্বিনেটের সার্ফেসটা বড় হয়ে যাবে। আমি বলছি সম্পর্ক ক্লাস, তোমাদের না বললে অনেক লোকে বলছে। তো সেক্ষেত্রে আমার এই কম্পেনসেশন অফ ফাংশন। এখন তোমার ট্রিটমেন্ট কি, বা তখন এখানে প্রশ্ন করতে পারে how you perform the diagnosis. Diagnosis is mainly clinical. Single investigation, X-ray, PNS, OMV. X-ray, PNS, OMV. PNS এর elaboration কি? No. ঠিক আছে, প্যারানাল সাইনাসেস। আর ওর কথা ঠিক আছে, দুটোই ঠিক। ডেক্সট্রোজেন নর্মাল আর ডেভিয়েটেড নাসাল সেপ্টাম দুটোই কারেক্ট। জায়গা বুঝে বলতে হবে কি, হ্যাঁ। এইখানে PNS মিরর এখানে দেখতে পাচ্ছি না, দিস ইজ দ্য ল্যারিঞ্জিয়াল মিরর, তাহলে আয়ার মিরর। তো পোস্ট নেজাল স্পেস মিরর, সেটা হচ্ছে আমরা পোস্টেরিয়র নেজাল স্পেস, সেখানেও পিএনএস মিরর বলছি। আর এটা হচ্ছে প্যারানাজাল সাইনাসেস, এক্সরে প্যারানাজাল সাইনাসেস অক্সিপিটো মেন্টাল ভিউ। এই এক্সরেটা করলে আমরা টার্বিনেট হাইপারট্রফি আছে কিনা অথবা বনি পার্টে কোনো ডেভিয়েশন আছে কিনা এটা বুঝতে পারি ক্লিয়ারলি। একটা ইনভেস্টিগেশন যদি বলি আর, ঠিক আছে। আর বাকিগুলো ইনভেস্টিগেশন কনফার্মেশনের জন্য লাগবে না, তোমার সার্জারির জন্য। সেখানে সার্জারির জন্য বলো একই জিনিস, আগের মতো দুইটা সিবিসি বিডিসিটি আর ব্লাড গ্রুপিং। কারণ এখানে তো পেশেন্টের যদি ব্লিডিং বেশি হয়, অপারেশন করতে গেলে ব্লিডিং বন্ধ করতে কষ্ট হয়, ঠিক আছে। এই জন্য একটা ইনভেস্টিগেশন। দেন হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে হাউ ইউ ম্যানেজ দিস কেস। আগে ডিএনএসের কোনো কনজারভেটিভ ম্যানেজমেন্ট নাই, স্ট্রেট ফরওয়ার্ড। সেক্ষেত্রে একটা কোশ্চেন, একটা লাইন আগে বলতে হবে, ইফ নো সিমটম নো ট্রিটমেন্ট। ডিএনএসের ক্ষেত্রে নো সিমটম নো ট্রিটমেন্টের কারণ হচ্ছে এটা, হ্যাঁ, সেটা হচ্ছে আগলি ফেজ। দিস ইজ কল্ড রাইনোপ্লাস্টি, দিস ইজ নট সেপ্টোপ্লাস্টি। রাইনোপ্লাস্টি ইজ ডিফারেন্ট অপারেশন। আমি বলছি ওদেরকে আমি দৌড়াচ্ছি, আমার সময় শেষ, তোমাদের সময় শেষ, গল্প করবো আর কি। তো যেটা বলছিলাম যে তোমার ট্রিটমেন্ট কী বলবা, ট্রিটমেন্ট হচ্ছে ইফ দেয়ার ইজ সিমটম দেন সার্জারি, নো সিমটম নো ট্রিটমেন্ট। কারণ হচ্ছে আমার ডিএনএস 90% পেশেন্টই কম বেশি থাকে। আমাদের যে নোজের সেটআপটা এটা তৈরি হয় অনেকগুলো পার্ট দিয়ে, কার্টিলেজিনাস অ্যান্ড বনি পার্ট। সেই বনি পার্ট হচ্ছে সিঙ্গল বোন না, বোমার এবং তোমার ইথমারের পার্ট থাকে।
আর এইখান দিয়ে তোমার যে কার্টলেস থাকে কোয়াড্রিলেটারাল কার্টলেস অ্যাজ ওয়েল এজ আরও কিছু কিছু স্মল কার্টলেস থাকে, যে কারণে ইভেন ক্রেস্ট তৈরি হয় হচ্ছে ম্যাক্সিলা দিয়ে, ম্যাক্সিলার যে মানে হার্ট প্যালেট, সেই হার্ট প্যালেট দুটো মাঝখানে এসে ফিউশন হয়ে ক্রেস্ট তৈরি করে। তাহলে এই এত কিছু তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে এসে তো এরা কখনোই মিড লাইনে অ্যালাইনমেন্ট হয় না, ভেরি রেয়ারলি, মানে 5 to 10% ক্ষেত্রে মিড লাইনে অ্যালাইনমেন্ট পাওয়া যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইল ফর্মে ডেভিয়েশন থাকেই, কারণ এক একজন এক এক দিক থেকে এসে তারপরে ফিউশন হয়। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট লাগে না, কারণ কোনো সিমটম নো ট্রিটমেন্ট। আর যাদের সিমটম তৈরি হবে তাদের ট্রিটমেন্ট লাগে। কী কী সিমটম? মেইনলি 4টা বলার চেষ্টা করি আমি: নেজাল স্টাফিনেস, হেডেক, ক্রনিক সাইনোসাইটিস, এপিস্টিক্সিস, তাই না? নোজ ব্লিড, ক্রনিক সাইনোসাইটিস, হেডেক আর নেজাল স্টাফিনেস। এখন কী সার্জারি করবা? সার্জারি হলো সেপ্টোপ্লাস্টি। আর তোমার ফর টার্বিনেটের জন্য আমরা এইটাকে টার্বিনেট রিডাকশন বিভিন্নভাবে করি, লাইক ইলেকট্রোকাটারাইজেশন, সাবমিউকোজাল ডায়াথেরাপি আর এসএমডি, তারপর হচ্ছে পার্শিয়াল টার্বিনেক্টমি, টার্বিনোপ্লাস্টি। কী করি আমরা? নট টার্বিনেক্টমি। অনেক সময় অনেকে তোমরা টার্বিনেক্টমি ওদের আগে সিনিয়র ভাই বোনরা বলে ফেলতো, কোথায় পাইছো টার্বিনেক্টমি? আমরা করি না। আমরা যেটা রিসেন্ট বা নিউয়ার সেটাই বলতে হবে। তাহলে সাবমিউকোজাল ডায়াথেরাপি সেটাও কম করা হয়, ইলেকট্রোকাটারাইজেশন সেটা করা হয়, পার্শিয়াল টার্বিনেক্টমি। নামটা কি? পার্শিয়াল টার্বিনেক্টমি অর টার্বিনোপ্লাস্টি। তাহলে দিস ইজ দ্য ট্রিটমেন্ট ফর হাইপারট্রফিক মিডলাইন টার্বিনেট ফর সেপ্টোপ্লাস্টি অর এসএমআর। এক্ষেত্রে পার্থক্যটা করে নিবা সাবমিউকোজাল রিসেকশন এবং সেপ্টোপ্লাস্টি। যেখানে মোর ডিস্ট্রাকটিভ হচ্ছে এসএমআর, সেখানে আমরা সব বাঁকা টাকা যা সব ফেলে দিই। আর সেপ্টোপ্লাস্টিতে আমরা চেষ্টা করবো আমাদের কার্টলেস পোর্শনটাকে সেভ করার জন্য, যাতে আমাদের পেশেন্টের পোস্টোপারেটিভ কমপ্লিকেশনগুলো কম হয়। এটা এবং নেক্সট কোশ্চেনই করা হবে হঠাৎ কমপ্লিকেশন অফ সেপ্টোপ্লাস্টি আর এসএমআর অপারেশন। তখন সিকুয়েন্সিয়ালি বলবো, উল্টা পাল্টা আগে বলবো না, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে হেমোরেজ, দেন হেমোরেজ যদি তোমার কোনো কারণে বের হতে না পারে, হেমাটোমা ফর্মেশন হবে। হেমাটোমা ইভাকুয়েশন করা হলো না, অ্যাবসেস ফর্মেশন হবে। অ্যাবসেসের উপর ট্রিটমেন্ট হয় না, তাহলে কী হবে? পারফোরেশন হবে। পারফোরেশন হয়ে তারপরে যদি কোনো কারণে কার্টলেজ বেশি ড্যামেজ হয়ে যায়, নোজ বসে যেতে পারে, স্যারেনোজি ভর্তি হতে পারে। তাহলে এই সিকুয়েন্সিয়াল বললে তোমার সব হয়ে গেল। সাথে পার্টি বলবো সাইনেকিয়া ফর্মেশন, যেখানে নাকের ভিতরে জল লেগে যেতে পারে, সাইনেকিয়া ফর্মেশন। তাহলে দিস ইজ দ্য কমপ্লিকেশন অফ সেপ্টোপ্লাস্টি। দেন হচ্ছে তোমার সেপ্টোপ্লাস্টিতে এখানে নজের কোশ্চেন কম। একটা হচ্ছে তোমার ডায়াগনোস কীভাবে করবা, ইনভেস্টিগেশন কী করবা, ট্রিটমেন্ট কী দিবা, আর তোমার হচ্ছে তোমার কমপ্লিকেশন কী দেবে। দেন ওই আগের ট্রেডিশনাল কোশ্চেন পজিশনটা কি? এখানে পজিশন হচ্ছে তোমার সুপাইন পজিশন উইথ নেক রেস্ট থাকে। আগে বলছে এক্সটেন্ডেড, এটা হচ্ছে নেক রেস্ট বাই প্লেসিং এ পিলো বিলো দ্য হেড। এখানে মাথার নিচে বালিয়ে দেওয়া থাকে 15 ডিগ্রি রেস্ট করতে হবে, আদারওয়াইজ তোমার কাজ করা যাবে না। সেপ্টোপ্লাস্টি করার সময় মাথাটা উঁচু দিতে থাকবে। সুপাইন পজিশন উইথ হেড এলিভেটেড, সুপাইন পজিশন উইথ হেড এলিভেটেড অ্যারাউন্ড 15 ডিগ্রিজ বাই প্লেসিং এ পিলো জাস্ট বিলো দ্য হেড। এটা একটা। আর সার্জনের পজিশন কি? সার্জন স্ট্যান্ডিং পজিশনে করবে, বাই রাইট অর লেফট সাইড। আমরা রাইট সাইডে দাঁড়াই, রাইট সাইডে দাঁড়ায় সার্জন করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসুন আমার সিএসএম। জাস্ট প্র্যাকটিক্যাল যে কেস রিলেটেড কোশ্চেন, এই কোশ্চেনগুলোই হবে, এর বাইরের কোশ্চেন খুব কম হয় কেস রিলেটেড। তারপর হচ্ছে তোমার ক্রনিক অটাইটিস মিডিয়া অথবা ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, টিবিটি পেনিক ভ্যারাইটি, এইটাই তোমাদেরকে দেওয়া হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ডায়াগনোসিস কি? যখন ডায়াগনোসিস করবা ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া অর ক্রনিক অটাইটিস মিডিয়া, টিবিটি পেনিক ভ্যারাইটিস, ইনঅ্যাক্টিভ স্টেজ। কতগুলো ধরনের ইনঅ্যাক্টিভ দেওয়া হয়? ইনঅ্যাক্টিভ স্টেজ রাইট অর লেফট। এখন যদি ডিসচার্জ তুমি অ্যাক্টিভলি দেখো যে ডিসচার্জ আছে, তখন সেটাকে ইনঅ্যাক্টিভ বলা যাবে না, দিস ইজ অ্যাক্টিভ স্টেজ। সব কিছু মুখস্থ বলা যাবে না, ঠিক আছে? এখানে একটা অ্যাক্টিভ স্টেজের পেশেন্ট, আর মনে হচ্ছে এবার কালকে তো ইনঅ্যাক্টিভ, তুমি দেখতে পাচ্ছ ডিসচার্জ আছে, তখন ওইটাকেই বলো দিস ইজ অ্যাক্টিভ স্টেজ। তাহলে ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, টিবিটি পেনিক ভ্যারাইটি অর মিউকোজাল ভ্যারাইটি, অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে কোশ্চেন করবে যে হাউ ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? ডায়াগনোসিস ইজ ক্লিনিক্যাল, নো ইনভেস্টিগেশন রিকোয়ার্ড। কিন্তু আমাদের ট্রিটমেন্ট পারপাস এখানে ইনভেস্টিগেশন করতে হবে। ট্রিটমেন্ট পারপাস একটা হচ্ছে তোমার পিউরিটন অডিওমেট্রি, পিউরিটন অডিওমেট্রি মাস্ট, পিউরিটন অডিওমেট্রি করতেই হবে। এটা ফর ডকুমেন্টেশন, কারণ পেশেন্টের অপারেশন করে পেশেন্ট বলতো যে আমি কানে আগে যে শুনতে এখন আরও খারাপ শুনে, তখন তোমার নামে একটা ক্লেম করলে কোর্ট তোমাকে ঝামেলা করে দেবে। তুমি যদি পিরিয়ড পরে কোনো কাউন্সিলিং এবং তোমার ডকুমেন্টেশন থাকে, সেভ হয়ে যাবে। এই জন্য ফর ডকুমেন্টেশন এটা একটা। আরেকটা ইনভেস্টিগেশন যদি আমরা করতে হয়, সেক্ষেত্রে এক্স-রে মাস্টয়েড টাউন্স ভিউ, ইটস এ থিওরিটিক্যাল কথাবার্তা, বাট এখন আমরা সিটি স্ক্যান করি। এখন কথা হচ্ছে সিটি স্ক্যান, কারণ একটা সিঙ্গেল প্লেনে মানুষ তো কার্টুন না যে চাপ দিলে সিঙ্গেল প্লেন হয়ে যাবে। আমার অনেক বড় একটা 3 ডাইমেনশনাল হেড, এটা একটা এক্সরে করে কিছু বোঝা যাবে, এখানে আমার সিটি স্ক্যান করতে হবে। যখন ছিল না তখন এখান থেকে অনেক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতে পারবো না, বাট এখন আমার অপশন আছে প্লেন বাই প্লেন, অল অ্যাক্সিস দেখতে পারবো, করোনাল, স্যাজেটাল অ্যান্ড অ্যাক্সিয়াল, সবগুলো অ্যাক্সিসে আমি প্লেন বাই প্লেন দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি কেন একটা 2D এক্সরে করবো?
এই জন্য আমার যদি এক্সরে করতে হয়, যদি বলো ট্রেডিশনালি, তাহলে এক্সরে মাস্টার বাউন্স ভিজিট। আর যদি সিটি স্ক্যান বলি তাহলে সেক্ষেত্রে হবে HR CT স্ক্যান অফ টেম্পোরাল বোন, HR CT স্ক্যান অফ টেম্পোরাল বোন অথবা পেট্রোমাস্টার রিজিয়ন অর ইয়ার, তিনভাবে বলা যাবে। হাই রেজলিউশন তোমরা অনেক সময় শুধু সিটি স্ক্যান বলে বসে থাকো, তখন ফাইনাল কোনো সময় এক্সপ্লেনেশন বলে সিটি স্ক্যান অফ পেলভিস করা বলতে হবে, কমপ্লিটলি বলতে হবে। হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ টেম্পোরাল বোন, হাই রেজলিউশন এটা মিনস হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ টেম্পোরাল বোন, মাস্টার পেট্রোমাস্টার রিজিয়ন অর ইয়ার, যেটা বলবো তিনটাই কারেক্ট, ঠিক আছে। তাহলে দুইটা ইনভেস্টিগেশন হচ্ছে আমার ফর ট্রিটমেন্ট পারপাস, বাকিগুলো জিএ ফিটনেস আগের মতোই। এরপরে ট্রিটমেন্ট কি দিবা? সাধারণত যদি অ্যাডমিটেড পেশেন্ট, ট্রিটমেন্ট স্ট্রেট ফরওয়ার্ড সার্জারি। আর যদি তোমার পেশেন্টের অ্যাক্টিভ স্টেজ থাকে তখন বলবো স্যার অ্যাক্টিভ স্টেজ থাকে, সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ দিয়ে আগে ইয়ার ট্রাই করার চেষ্টা করবো, দেন আমরা সার্জারি করবো। কারণ সার্জারির প্রিরিকুইজিট আছে কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে ইয়ার মাস্ট বি ড্রাই, আর একটা হচ্ছে তোমার নো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নো তোমার এক্সপোজার অফ কমন কোল্ড, এটা থাকতে পারবে না। এই তিনটা জিনিস মানে তোমার পেশেন্টকে ফ্রি অফ ডিজিজ করে তারপরে করতে হবে। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে ইয়ার মাস্ট বি ড্রাই, আপার রেসপিরেটরি ইনফেকশন থাকতে পারবে না, রিসেন্ট কোনো কমন কোল্ড রেজিস্টার করতে পারবে না। এইটা হলেই কেবল আমরা সার্জারি রেডি করবো। তেমন ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট সার্জারি কী করবা? টিম্প্যানোপ্লাস্টি। সহজ কোথায়? টিম্প্যানোপ্লাস্টি একসাথে কম্প্রিহেন্সিভ অ্যান্সার হয়ে যাবে। মায়োপ্লাস্টি বলে একটা মানে তোমার হচ্ছে একটু টাইপও বলা দরকার নেই, টিম্প্যানোপ্লাস্টি। কারণ টাইপ সার্জন ঠিক করবে। টাইপ তো 6টা টাইপ, কোনো বইতে 5টা আছে, বাট টাইপ হচ্ছে 6টা, ওটা ভেজালে যাওয়া না, ডিরেক্টলি টিম্প্যানোপ্লাস্টি। তখন প্রশ্ন করবো যে টিম্প্যানোপ্লাস্টিতে আমরা কী কী করি। আমি বলার চেষ্টা করছিলাম একদম ভাগ করে বোঝানোর জন্য, যে রিমুভাল অফ ডিজিজ ফ্রম মিডলিয়ার ক্ল্যাফট, তারপর হচ্ছে রেস্টোরেশন অফ হেয়ারিং মেকানিজম, তারপর হচ্ছে উইদাউট টিম্প্যানিক মেমব্রেন গ্রাফটিং, উইদাউট মাস্টার্ড সার্জারি। মুখস্থ করা লাগবে না, জাস্ট 4টা পয়েন্ট মনে রাখলেই হবে। যে আমরা ডিজিজ ফ্লো ক্লিয়ারেন্স করবো মিডলিয়ার ক্ল্যাফট থেকে, হেয়ারিং মেকানিজম রেস্টোরেশন করবো। আমাদের পারফোরেশন থাকলে আমরা গ্রাফট দিয়ে আসতে হবে, আর যদি পারফোরেশন না থাকে গ্রাফট দিব না। আর হচ্ছে তোমার মাস্টার্ড সার্জারি করবো না, উইদাউট মাস্টার্ড সার্জারি, দিস ইজ কল টিম্প্যানোপ্লাস্টি। তারপরে ম্যানিকুলোপ্লাস্টিতে পড়ে যাচ্ছে, ঠিক আছে, ফাইন। এক্ষেত্রে ম্যানিকুলোপ্লাস্টি করার সময় পেশেন্ট বা টিম্প্যানোপ্লাস্টি করার সময় পেশেন্টের পজিশন কি? সুপাইন পজিশন উইথ হেড রোটেট টুয়ার্ডস হেলদি সাইডে থাকে, তাহলে তোমার কানটা বাইরে দিকে চলে আসছে। ধরো আমার রাইট ইয়ার অপারেশন করবে, তখন সার্জন আমাকে অপোজিট দিকে হেড রোটেট করে নেবে, ঠিক আছে, হেড রোটেট টুয়ার্ডস অপোজিট সাইড। সার্জনের মোস্ট কমফোর্টেবল পজিশনে বসে তারপরে করবে। এটা গেল একটা। সার্জনের পজিশন হচ্ছে সিটিং পজিশন, সার্জন ডেফিনেটলি বসে করবে আন্ডার মাইক্রোস্কোপ এবং অপারেটিং মাইক্রোস্কোপ। কী করবে? অপারেটিং মাইক্রোস্কোপ। ক্লিয়ার? এই কথাগুলো জানতে হবে। এটা দুইভাবেই করা যায়, আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া, দুটোই, লোকাল এবং জেনারেল। কমপ্লিকেশন বলছিলাম মনে হয়, তাই না? কমপ্লিকেশন অফ টিম্প্যানোপ্লাস্টি লাইক তোমার হচ্ছে ইনজুরি টু দ্য ওসিকল, ডিসপ্লেসমেন্ট অফ ওসিকল, তারপর হচ্ছে তোমার কম হবে, হচ্ছে মাস্টার্ড সার্জারির জন্য। মাস্টার্ড সার্জারি সিগমার সার্জারি ইঞ্জুরি হবে, টিম্প্যানোপ্লাস্টি সিগমার সার্জারি ইঞ্জুরি হবে না, ভেরি রেয়ার, কারণ ঠিক আছে। এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার ইঞ্জুরি টু দ্য কর্ডানিফেরি নার্ভ। আমি এটাও বলছিলাম ফেশিয়াল নার্ভ ইঞ্জুরি হতে পারে, খুবই রেয়ার, কারণ নর্মালি যদি ফেশিয়াল নার্ভ তো মাস্টার্ড না করলে হবে না। কিন্তু কোনো কারণে একটা পেশেন্টের ফেশিয়াল নার্ভ যদি রেজিস্টেন্স থাকে, মিডল ইয়ারের প্রলাপস থাকে, ফেশিয়াল নার্ভ মিডল ইয়ারের মধ্যে রেজিস্টেন্স বডি ক্যানাল, ফেশিয়াল নার্ভ প্রলাপস কিন্তু মিডল ইয়ার, তখন ইনঅ্যাডভারেন্টলি ফেশিয়াল নার্ভ পৌঁছে দিতে পারে। ফেশিয়াল নার্ভ পৌঁছে তুমি বলে ফেললাম, কারণ তুমি টিম্প্যানোপ্লাস্টি করতে গিয়ে ফেশিয়াল নার্ভ পৌঁছে হয়ে যাবে। Sir, maybe if there is a congenital resistance of facial nerve and prolapse of facial nerve into the middle ear cavity, তাহলে কেবল টিম্প্যানোপ্লাস্টি করতে গেলে আমার ফেশিয়াল নার্ভ ইঞ্জুরি হতে পারে। টিম্প্যানোপ্লাস্টিতে মাস্টার্ডকে আমি ইঞ্জুরি করবো না, আর মাস্টার্ড ইঞ্জুরি না করলে আমার ওই জিনিসগুলো আসবে না, লাইক তোমার হচ্ছে ডুরাল প্লেট, সিগময়েড সাইনাস, তারপর হচ্ছে সেন্সারুলার ক্যানাল, ফেশিয়াল নার্ভ, এগুলো মাস্টার্ড সার্জারি না করলে এগুলো আসবে না, এগুলো মাস্টার্ড বোনসের মধ্যে এমবেডেড থাকে। আমার কথা বুঝতে পারছো সবাই? আর মাস্টার্ড সার্জারি না করলে তোমার ওই জিনিসগুলো বের হবে না, জাস্ট অনেক টিম্প্যানিক মেমব্রেন এবং ক্যানেলের মধ্যে কাজ করছে। তো ক্যানেলের মধ্যে আবার তোমার কর্ডানিফেরি নার্ভ থাকে, ওটা ছিঁড়ে যেতে পারে, এবং অসিকুলার চেইন থাকতে পারে, সেটা ছিঁড়ে যেতে পারে। টিম্প্যানিক মানে টিম্প্যানিক মেটাল ফ্লাপ, সেটা ছিঁড়ে যেতে পারে, রাপচার দ্য টিম্প্যানিক মেটাল ফ্লাপ। তারপর হচ্ছে তোমার স্টোনোসিস অফ দ্য এক্সট্রামিটারি ক্যানাল, কোনো কারণে আবার পোস্টোপার্টিকুলার স্টোনোসিস হয়ে গেল, সেটাও হতে পারে। দিস আর দ্য কমপ্লিকেশন অফ তোমার হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি। আর বাকিগুলো কমন বেড়ে দিবা, হেমোরেজ, উন্ড ইনফেকশন, ইনডেসেন্স, গ্রাফ ফেলিউর, গ্রাফ রিজেকশন, ঠিক আছে, এটা কমন কমপ্লিকেশন। আচ্ছা, এইখানে আর কি কোশ্চেন করতে পারো তোমাদেরকে?